স্টুডেন্ট, তোমরা যারা ক্লাস 12 অর্থাৎ দ্বাদশ শ্রেণীর 4th সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টটা আছে এবং তোমরা এই সাবজেক্ট নিয়ে চিন্তিত আছো যে এত বড় সিলেবাস কোথা থেকে প্রশ্ন আসবে বা কি প্রশ্ন আসবে বা শেষ মুহূর্তে আমরা কোন প্রশ্নগুলো ভালো করে দেখব বা রিভিশন করব। আজকে ক্লাসটা সম্পূর্ণ তোমাদের জন্য। তোমাদের চিন্তার একটা কারণ থেকে থাকে, কারণ এক তো নতুন সিলেবাস, এত বড় সিলেবাস, এত কম টাইমে পরীক্ষা দিচ্ছ। তবে তোমরা আজকে যে সাজেশন নিয়ে আলোচনা করছি এই সাজেশনটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাও। তোমাদের পরীক্ষা কেবলমাত্র ভালো হবে না, খুবই ভালো হবে। কারণ তোমাদের যে 4টে অধ্যায় আছে সেই 4টি অধ্যায় থেকে আমি গুরুত্বপূর্ণ প্রশ্ন বাছাই করে রেখেছি 3 নম্বর এবং 4 নম্বর এবং 8 নম্বরের প্রশ্ন। এবং তোমরা জানো 8 নম্বরের প্রশ্ন কেবলমাত্র দ্বিতীয় যে অধ্যায় আছে ওখান থেকে হয়। সেখানে আমি 3টে বা 4টে তোমাদের টপ মোস্ট ইম্পর্টেন্ট 8 নম্বরের প্রশ্ন বলে দেব। যেমন নৌবিদ্রোহ, সুভাষচন্দ্র বসু, এইগুলো হচ্ছে একদম টপ মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এই ধরনের আরও কিছু প্রশ্ন আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে আলোচনা করছি। তোমরা সম্পূর্ণ সাজেশন দেখো এবং চিন্তার কোনো কারণ নেই। খুব ভালো করে যেটুকু সময় আছে সেই সময়টা কিভাবে কাজে লাগাতে পারো ভালো করে, অর্থাৎ রিভিশন দিতে পারো, পড়তে পারো, সেই চিন্তাটা করো। পরীক্ষার জন্য টেনশন নেওয়ার কোনো দরকার নেই। চলো আজকে তোমরা সম্পূর্ণ সাজেশন দেখো, আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে আলোচনা করছি এবং এর পরবর্তীকালে তোমাদের আমি মডেল কোয়েশ্চেন পেপার অর্থাৎ আমাদের যে মক টেস্টের কোয়েশ্চেন পেপার তৈরি করা হয়েছে আমাদের কোচিং সেন্টারের পক্ষ থেকে, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। আজকে লাস্ট মিনিট সাজেশন দেখো এবং সাজেশন কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। এবার তোমরা সম্পূর্ণ সাজেশন দেখো। দেখো প্রথম অধ্যায় থেকে আমি তোমাদের 3টে প্রশ্ন সাজেস্ট করব। মোস্ট ইম্পর্টেন্ট 3টে প্রশ্ন এখান থেকে সাজেস্ট করব এবং প্রথম অধ্যায় থেকে তোমরা জানো 3-4 নম্বরের তোমাদের প্রশ্ন আসে, 8 নম্বরের প্রশ্ন কেবলমাত্র সেকেন্ড অধ্যায় থেকে থাকে। এখানে প্রথম প্রশ্ন 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্যের প্রকৃতি বা স্বরূপ আলোচনা করো। কি বললাম? 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্যের প্রকৃতি বা স্বরূপ আলোচনা করো, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহের ব্যর্থতার কারণগুলি আলোচনা করো। 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহের ব্যর্থতার কারণগুলি আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন হচ্ছে 1857 মহাবিদ্যের ফলাফল বা প্রভাব আলোচনা করো। 1857 মহাবিদ্যের ফলাফল বা প্রভাব আলোচনা করো। এই 3টে প্রশ্ন এখান থেকে একদম টপ মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, এখান থেকে কমন আসবে। এছাড়া এই দুটো প্রশ্ন যাদের পক্ষে সম্ভব হবে দেখে রাখতে পারো, তবে এটা 3 নম্বরের জন্য অবশ্যই দেখবে যে ওই মহাবিদ্যের প্রত্যক্ষ কারণ অর্থাৎ এনফিল্ড রাইফেলে যে কার্তুজ ব্যবহার করা হতো সেটা নিয়ে যে প্রত্যক্ষ কারণ সেটা। দ্বিতীয় অধ্যায়, এখানে সব থেকে চিন্তার বিষয় এই প্রথম পার্ট অর্থাৎ 8 নম্বরের প্রশ্ন কি আসবে। দেখো এখানে 8 নম্বরের প্রশ্ন আমি মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো রেখেছি দেখে নাও। প্রথম প্রশ্ন 1942 খ্রিস্টাব্দে ভারত ছাড়ো আন্দোলনের প্রেক্ষাপট, গুরুত্ব ও ব্যর্থতার কারণ আলোচনা করো। ভারত ছাড়ো আন্দোলনে। দ্বিতীয় মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন রেখেছি ভারতের স্বাধীনতা সংগ্রামে নেতাজি সুভাষচন্দ্র বসু ও আজাদ হিন্দ ফৌজের অবদান আলোচনা করো। কি বললাম? ভারতের স্বাধীনতা সংগ্রামে নেতাজি সুভাষচন্দ্র বসু ও আজাদ হিন্দ ফৌজের অবদান আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন 1946 খ্রিস্টাব্দে নৌবিদ্রোহের কারণ ও তাৎপর্য লেখো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন আলিগড় আন্দোলনে স্যার সৈয়দ আহমেদ খানের ভূমিকা এবং এই আন্দোলনের সীমাবদ্ধ। এই 4টি প্রশ্ন হচ্ছে এখান থেকে 8 নম্বরের জন্য আমি টপ মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন হিসাবে বেছে দিলাম তোমাদের। তারপরে দেখো এখানে আর যে প্রশ্নগুলো তোমরা দেখে যেতে পারো 8 নম্বরের জন্য, আইন অমান্য আন্দোলনের পটভূমি ও গুরুত্ব আলোচনা করো। নেক্সট আছে অসহযোগ আন্দোলন কেন প্রত্যাহার করা হয়, এই আন্দোলনের গুরুত্ব ও বৈশিষ্ট্য আলোচনা করো। নেক্সট আছে ভারতের স্বাধীনতা সংগ্রামে চরমপন্থী রাজনীতির উদ্ভব এবং বিপিনচন্দ্র পাল, বালগঙ্গাধর তিলক এবং লালা রাজপথ রায়ের ভূমিকা। এগুলো এক্সট্রা হিসাবে করবে। এক্সট্রা বলতে কি এখানে কমই প্রশ্ন দেওয়া আছে, যাদের পক্ষে সম্ভব হবে দেখে যাও। এবারে
এই অধ্যায় থেকে 3-4 নম্বরের প্রশ্ন কি করবে দেখে নাও। প্রথম প্রশ্ন, ক্রিপস মিশনের প্রস্তাবগুলি কি ছিল, ভারতীয়রা কেন তা প্রত্যাখ্যান করেছিল। দ্বিতীয় প্রশ্ন, মাউন্টব্যাটেন পরিকল্পনা ও ভারত বিভাজন সম্পর্কে টিকা। 3 নম্বর প্রশ্ন, দ্বিজাতি তত্ত্ব বলতে কি বোঝো, এর প্রভাব ও জিন্নার ভূমিকা কি ছিল। 4 নম্বর প্রশ্ন আছে যে 1935 খ্রিস্টাব্দে ভারত শাসন আইনের গুরুত্ব ও ত্রুটি। দেখো এই স্টারগুলো তোমরা একটু লক্ষ্য করবে, যেগুলো স্টার সংখ্যা বেশি মানে বেশি গুরুত্বপূর্ণ বলেই তো সেখানে স্টার সংখ্যা বেশি দিয়েছি, এটা তোমরা একটু লক্ষ্য করবে। জালিয়ানবাগের হত্যাকাণ্ডের প্রেক্ষাপট ও গুরুত্ব আলোচনা করো। এই 5টা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ এখান থেকে। এবারে এক্সট্রা যেগুলো দেখে রাখতে পারো, 1909 খ্রিস্টাব্দে মল্লেমিন্টো সংস্কার আইনের বৈশিষ্ট্য ও ত্রুটি আলোচনা করো। তারপর হচ্ছে সুরাট বিচ্ছেদ বা সুরাট অধিবেশনের গুরুত্ব লেখো। গান্ধীজির সত্যাগ্রহ ও স্বরাজ ভাবনা সংক্ষেপে আলোচনা করো। সিমলা ডেপুটেশন বা সিমলা চুক্তি, অল ইন্ডিয়া মুসলিম লীগ, এগুলো হচ্ছে তোমরা একটু দেখে যেতে পারো, তবে মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো আমি স্টার দিয়ে চিহ্নিত করে দিয়েছি। 3 নম্বর অধ্যায় এখান থেকে কমন পাওয়া খুব মানে সুবিধাজনক। সেখানে হচ্ছে এই প্রশ্নটা সব থেকে আমি গুরুত্বপূর্ণ বলে লিখে দিয়েছি, ভারতীয় সংবিধানে নারীর ক্ষমতায়ন এবং নারীদের অধিকার রক্ষায় কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে। এখানে আছে দেখো, ভারতীয় সংবিধান প্রস্তাবনার গুরুত্ব ও তাৎপর্য। তারপরে আছে ভারতের সংবিধানের প্রধান বৈশিষ্ট্য আলোচনা করো। তারপরে প্রশ্ন, 1990-এর দশকে ভারতের অর্থনৈতিক উদারীকরণ নীতি সম্পর্কে টিকা লেখো। পরের প্রশ্ন আছে ভারতের সংবিধান রচনায় গণপরিষদের ভূমিকা আলোচনা করো। ভারতের সংবিধান রচনায় গণপরিষদের ভূমিকা। নেক্সট প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম 3টি পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য ও গুরুত্ব আলোচনা করো। এই 6টা প্রশ্ন হচ্ছে তোমাদের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ। এবং 7 নম্বরের প্রশ্ন আছে, দেখো 7 নম্বরের প্রশ্ন, স্বাধীন ভারতে জোট নিরপেক্ষ নীতি বলতে কি বোঝো, বিশ্ব শান্তি রক্ষায় এর ভূমিকা। এবং 8 নম্বরের একটা প্রশ্ন আছে, এক্সট্রা প্রশ্ন, মিশ্র অর্থনীতি বলতে কি বোঝো, ভারতের অর্থনীতিতে এর প্রভাব। এবার শেষ অধ্যায় অর্থাৎ 4 নম্বর অধ্যায়। 4 নম্বর অধ্যায় থেকে প্রশ্নগুলো দেখো, এখান থেকে 3-4 নম্বরের প্রশ্ন তোমাদের তৈরি করতে হয়। প্রথম প্রশ্ন, 1971 খ্রিস্টাব্দে বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট ও ফলাফল আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারতের ভূমিকা বা অবদান। 3 নম্বর প্রশ্ন, বাংলাদেশের মুক্তিযুদ্ধে ইন্দিরা গান্ধীর ভূমিকা কি ছিল। 4 নম্বর প্রশ্ন, ভারত সোভিয়েত মৈত্রী চুক্তি সম্পর্কে টিকা লেখো। এই 4টে এখানে সব থেকে গুরুত্বপূর্ণ। এছাড়া কিছু এক্সট্রা প্রশ্ন দেওয়া আছে, এগুলো তোমরা একটু দেখে যেতে পারো। এই হচ্ছে তোমাদের সাজেশান। আমি আবারও বলছি, চিন্তার কোনো কারণ নেই, যেটুকু সময় পরীক্ষার আগে আছে সেই সময়টাকে কাজে লাগিয়ে এগুলো কিভাবে কমপ্লিট করা যায় সেটা চিন্তা করো।